আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা মিটিং এ বলেছিলেন যে উনি দেশে ফেরত গেলে, যখনই যাবেন ডিসেম্বর মাসে, তখন ওনার সাথে নেতাকর্মী যারা আছে তারা তো আত্মসমর্পণ করবেই, সাথে সাথে সারা বাংলাদেশ থেকে 12 লক্ষ নেতাকর্মী আত্মসমর্পণ করবে। আচ্ছা, এখন বাংলাদেশে এই মুহূর্তে 34,000 মামলা আছে, 34,000 আসামি আছে 16 লক্ষ। 16 লক্ষের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ এখনো জেলে আছে, কিছু কিছু হয়তো জামিন টামিন পেয়ে বেরিয়েছে, তবে সব আছে। তো এখন সরকার যখন বুঝলো যে 12 লক্ষ যদি একসাথে যদি তোমার জামিন আবেদন করে একই দিনে, তাহলে এটা তো একটা মেসাকার পরিস্থিতি হবে সারা বাংলাদেশ। সুতরাং এই কাহিনী যাতে না হইতে পারে ভয় দেখানো যায়, যার কারণে গতকালকের যে ক্যাবিনেট মিটিং সেখানে সর্বোচ্চ দিছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে এদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এগুলো নিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে। এবং যেই সব জায়গায়, মজার বিষয়টা ওই জায়গায়, যেই সব মামলাতে অজ্ঞাতনামা আসামি আছে, ধর একটা মামলাতে 200, 250, 300 জন আসামি আছে, এরপর অজ্ঞাত আরো 400-500 জন, ওই অজ্ঞাতনামা আসামিগুলোতে যেই সব নেতাকর্মীর বিরুদ্ধে এখনো কোনো মামলা হয় না, মানে সমর্থক, আওয়ামী লীগের যেসব সমর্থক, এটা হইতে পারে কোন একজন রিক্সার ড্রাইভার, হইতে পারে একজন কৃষক, মানে যাদেরই পাওয়া যায়, যাদের নামই পাওয়া যায় সবাই নাম ঢুকাও এবং সবাইকে অ্যারেস্ট করার করো। মানে এমন একটা পরিস্থিতি তারা ডিসেম্বরের আগে তৈরি করতে চাচ্ছে যে 5 লক্ষ লোককে ইন টোটাল নিয়ে দরকারে 20 দিন 25 দিন রেখে ছাড়া, মানে ভীতির সঞ্চার করার জন্য এই কাজটা করা হচ্ছে। নেত্রীর 4 দিন আগের কথা, জোনার সাথে 12 লাখ আত্মসমর্পণ করবে, এইটা কিন্তু ভয়ের ব্যাপার হয়ে গেছে তাদের, যার কারণে নতুন করে আরো 5 লক্ষ নাম ঢুকাবে ওই যে অজ্ঞাতনামা আসামির তালিকায়। প্রয়োজনে নতুন মামলা ক্রিয়েট করার জন্য বলা হয়েছে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কিছু। তার মানে হচ্ছে এখন তারেক জিয়ার কথা মতে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এখন পর্যন্ত করে নাই। কোথাও সন্ত্রাসী বাস জ্বালাও, আগুন জ্বালাও, ঘর বাড়ি ভাঙো, এগুলো কিছু করে নাই, সব তো করছে বিএনপি। এখন সম্ভবত তারাই এগুলা কইরা তারাই এখন এইটা করবে, মানে যাতে ভয়ে থাকে আওয়ামী লীগ, মানে যাতে ঘর থেকে বেরোতে দিবে না। নেত্রী আসবে, প্রয়োজনে ঘর থেকে কেউ বের হবে না, নেত্রী একা এসে একা জেলখানায় যাবে, দরকার ওনারা ওখানে ওই যে ফাঁসি দিয়া দিবে, এই অবস্থায়। এইটাই তার চিন্তাধারা, মানে ফেসিজমের নতুন নতুন নমুনা। ওনার বগলে যে বড় জঙ্গিরা বসে আছে, মানে ওনার কোলে যে বিরোধী দলীয় নেতা, তারপরে যে সাধারণ চৌধুরী, এটিএম আজাহার, এইরকম নামি দাগি দাগি আসামি, দাগি দাগি জঙ্গিরা যে ওনার বগলের নিচে বসে আছে, তাদেরকে চোখে দেখে না। সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে গ্রেফতার করা। এমন হইতে পারে কি জানো, ওই যে কয়েকদিন 4-5 দিন আগে ঢাকাতে কোন একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 জন শিশু আহত হয়েছে না, ঘুমন্ত শিশু। এই ধরনের ঘটনাগুলো ঘটায় ওখানে সব আওয়ামী লীগ, ছাত্রলীগের নাম দিব। এমন হইতে পারে যে ধর একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করলো, সেইখানেও আওয়ামী লীগ, ছাত্রলীগের দোষ দিব তারা। মানে এখন তাই না, এখন নাম করবে, তারাই নাম দিবে। সেটাই তো দেখছি। কারণ সাম্প্রতিক সময়ে আমাদের দর্শকদের কমেন্টস থেকে প্রাপ্ত ইকবাল হোসেন নাম করে একজন দর্শক লিখেছেন, সাব্বির মাইলস্টোনের মতো আরো অনেক ঘটনা ঘটতে পারে এবং ইতিহাসের সেরা আটক এই 2-3 মাসে আমরা দেখব। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই তো, এই যে 5 লক্ষ নেতাকর্মী আরো গ্রেপ্তারের যে কথাটা উঠছে, এটা হচ্ছে সেইটা। এখন ঘটনা হচ্ছে যারা জামিনে বের হয়েছে তাদেরকেও নতুন নতুন অজ্ঞাতনামা মামলাগুলোতে দিবে। এটা এখন, এবং আজকে 2-3 ঘন্টা আগে যতটুকু শুনছি, আমি আমার এলাকার খবরই জানি, সেইখানের বিএনপির নেতাকর্মীদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে কে কে এখনো অ্যারেস্ট হয় নাই, কে কোথায় আছে, তাদের বাপ মা থাকলে তাদের নামও ঢুকাই দাও বিভিন্ন মামলায়। মানে অজ্ঞাতনামা যদি কোনো মামলায় 400 থাকে, সেখানে ওই 400 তো ঢুকবে, প্রয়োজনে আরো 4000 অজ্ঞাত হবে। এইটাই, এবং প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে, সব ধরো, যাদের কোনো আসামিরে না পাইলে, ছেলেরে না পাইলে মারে ধরে নিয়ে আসো, বাপেরে ধরে নিয়ে আসো, প্রয়োজনে এর যদি দুধের বাচ্চা থাকে সেটাও ধরে নিয়ে আসো। আচ্ছা, তো এটা কি আইন শৃঙ্খলার মধ্যে পড়ে? এখন এমন হইতে পারে যে তাদের মিটিং এ যাইয়া যারা ওই যে বক্তৃতার শেষে জয় বাংলা বইলা বসে না, ওগুলারও ধরে হবে। এবং এইটা করে হচ্ছে যে বেশ কিছু লোকজন এখন যে টিভি টক শোতে যারা ওই যে কিছু কিছু তারেকের বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু কার্যক্রমের তুলনা করে ওদেরও ধরবে। মানে কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো কিছুই আগের
আওয়ামী লীগ আমলের কোনো প্রশংসা করা যাবে না, কোনো ভালো কাজ যা করছে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে আওয়ামী লীগ এবার বঙ্গোপসাগর ডিবা যাও এই অবস্থা করার চেষ্টা করতেছে তারেক রহমান। আচ্ছা, যেহেতু বঙ্গোপসাগরের কথা বললেন, আরেকটা বিষয় মাথায় আসে, আওয়ামী লীগ সম্পর্কিত কিচ্ছু বলা যাবে না। এই একই কাজ তো ডক্টর ইউনূসও করেছে, কিন্তু আমরা দেখেছি ডক্টর ইউনূসের কিরকম নোংরা ভাবে পতন হয়েছে। এখন তার নোবেল প্রাইজ নিয়ে পর্যন্ত টানাটানি। ও তো নিজে বলছে আওয়ামী লীগ কোথাও পালায় নাই, আওয়ামী লীগ আপনার আশপাশে বাড়ির কাছে আছে, ওদের মারেন। ও তো সরাসরি হত্যার হুমকি দিছে ডাক্তার ইউনূস নিজেই ঘরে বৈশা। এটা তো টিভি রেকর্ড আছে। সেটারই তো দ্বিতীয় এপিসোড হচ্ছে এখানে। এটা দ্বিতীয় এপিসোড, এটা ফুল এন্ড ফাইনাল একটা এপিসোড চলতেছে। বুঝছি। তারপর এখন আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা আপনার কাছ থেকে, আপনার কাছে এই তথ্যটা আমি পাবো। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে 3 জন বড় বড় লিডার দেখা করেছে। আসলে কারা কারা দেখা করেছেন, কি কারণে করেছেন, একটু বিস্তারিত যদি জানাতেন। আসলে 3 জন না, এখানে প্রায় 8 জন 9 জনের মতো দেখা করেছে। তার মধ্যে হচ্ছে যে সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম দেখা করেছেন, তারপরে সাবেক এলজিআরডি মন্ত্রী দারা দেখা করেছেন, তারপরে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা ছিলেন, এরপরে সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রার্থী ছিলেন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারোই ছিল, এরপরে মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, এটা আমাদের নানক ভাইয়ের মেয়ে রাখি ছিল, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অরিন ছিল। এরা সবাই হচ্ছে যে এটা হচ্ছে যে ওই নেত্রী আসবে ঘোষণা দেওয়ার পর থেকে গ্রুপে গ্রুপে 10 জন 15 জন 10 জন 15 জন করে বিভিন্ন মিটিং করছেন আর কি, উনি নির্দেশনা দিচ্ছেন মানে কিভাবে দল গুছায়া উনি কিভাবে আসবেন, এগুলো সব প্ল্যানিং হচ্ছে এখন। সেই হিসাবে ওনারা ডাকছেন। সামনে তোমার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের চেয়ারম্যান, মেম্বার, তারপরে তোমার এই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, মেয়র, এদের সাথেও বৈঠক করবেন নেত্রী। মানে সবার সাথে বৈঠক করছে দল। এর আগে তো নেত্রী গণহারে কথা বলছেন সবার সাথে, ফোনে, টেলিগ্রাম। এখন ডেকে ডেকে এক একটা সেট আপ গুলোকে রেডি করছে। এই রেডির মধ্যেই এনাদেরকেও ডেকে নিয়ে গেছে। সমর রেজাউল করিম একজন ব্যারিস্টার, উনি মন্ত্রী ছিলেন, বিপ্লব বড়ুয়া ব্যারিস্টার। এইসব কারণে, এবং যতটুকু শুনতে পাচ্ছি যে নেত্রী সম্ভবত 3 বা 4 জন লোককে কিছু দায়িত্ব দিচ্ছেন। তার মধ্যে একজন সম্ভবত টোটাল মিডিয়া সেলে কথা বলবে, মানে মিডিয়াতে সবাই না, যে একজন কথা বলবে। নেত্রী যা বলবে তা উনি এসে মিডিয়ার সামনে বলবেন। ওকে। একজন লোকের আন্ডারে কিছু আইনজীবী থাকবে যারা আইনগত বিষয়গুলো সবগুলো দেখবে। একজন আছে বিদেশি কূটনীতিকদের সাথে কথা বলবে, আরেকজন হচ্ছে শুধু নেত্রী কি বলতে চাচ্ছেন সেটা পাবলিকলি জানাবেন। এইভাবে যদ্দূর জানি এভাবে 3-4 জনকে করবেন। তো কাকে করছেন বা কি করছেন এটা এখনো জানা যায় না। তবে নেত্রী ওই দিনকার ওই কথায় নাকি, মানে এখানে যারা গেছিল তাদের মধ্য থেকে যতটুকু শুনলাম, ওই দিন বিপ্লব বড়ুয়ার খুব প্রশংসা করছিলেন উনি, যে বিপ্লব বড়ুয়াই একমাত্র লোক যিনি নেত্রীর শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। এবং নেত্রী এটা বলছেন যে এই বিপ্লব বড়ুয়া সে যখন এই 5ই আগস্ট সকালবেলা থেকে বিভিন্ন দূতাবাস, তারপরে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, বিভিন্ন জনের সাথে উনি হেলিকপ্টারে ওঠার আগ পর্যন্ত কন্টিনিউ চেষ্টা চালিয়ে গেছেন, কথা বলে গেছেন। যদি উনি সামরিক কর্মকর্তাদের সাথে, পুলিশ কর্মকর্তাদের সাথে, যদিও ওই সময় আসলে কিছু করার ছিল না, কিন্তু নেত্রীর কথা মতন যে ওই একমাত্র ব্যক্তি যে শেষ মুহূর্ত পর্যন্ত নেত্রীর কাছ থেকে চলে যায় নাই সেদিন। এই কথাটা নেত্রীর কথা, এটা নেত্রীর কথা। ওখানে আমাকে বিষয়টা করছে, যে কনফার্ম করতে। যদিও আমি বিপ্লব বড়ুয়ার সাথে এখনো কথা বলা সম্ভব হয়নি তার কাছ থেকে, কিন্তু এটা বললো। এবং মিটিং এ সর্বোচ্চ প্রত্যেকের সাথে পার্সোনালি নেত্রী কথা বলেছেন, এবং সেখানে বিপ্লব বড়ুয়ার সাথে সর্বোচ্চ 45 মিনিট কথা হয়েছে, একক, মানে 1-to-1।
এই হচ্ছে কাজ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যাপারে তিনি পজিটিভ, এটা বলেছেন? হ্যাঁ, তিনি পজিটিভ। এই ধরনের কথাবার্তা যখন বলে, Okay. যে লোক ছেড়ে হ্যাঁ। যায় নাই, এবং উনি অ্যাপয়েন্টমেন্ট হুম। পেয়ে গেলেন এত দ্রুত, উনি যে দেখা করলেন নেত্রীর সাথে, নেত্রী 45 মিনিটস 1-to-1 মিটিং যতজনের সাথে করছে, সর্বোচ্চ সময় 45 মিনিট বিপ্লব বড়ুয়ার সাথে ছিল, যেখানে কেউ কেউ 8 মিনিট, 10 মিনিট, 9 মিনিট কথা বলছেন। এটা তো বুঝাই যায় যে পজিটিভ বা বুঝতে নেগেটিভ। পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, জিজ্ঞাসা বলতে পারেন। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে নেত্রীর সঙ্গে কিছু বিদেশি সামরিক বিশেষজ্ঞ, সম্ভবত যারা বিদেশি কোনো এক সামরিক গোষ্ঠীর সাথে কানেক্টেড, তারা দেখা করেছেন। এটা একটু খোলাসা করে আমাদেরকে জানাবেন আসলে কি? না 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 না, এইখানে তোমার ইনফরমেশন ভুল আছে। বিদেশি যে সামরিক বিশেষজ্ঞরা নেত্রীর সাথে দেখা করে নাই, এরা বাংলাদেশে এসেছিল গোপনে, 3 জন। আচ্ছা। এবং বাংলাদেশে এসে এরা সামরিক বাহিনীর সাথে বসছে, এবং আরো কার কার সাথে বসছে এটা পুরোটা এখনো জানা যায়নি। তবে 3 জনের মধ্যে একজন চলে গেছে তোমার এই 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখ একজন গেছে, একজন যাচ্ছে আজকে 18 তারিখ, আরেকজন যাবে 26 তারিখ। এই 3 বিশেষজ্ঞের বিষয়ে যতটুকু জানা গেছে, আমি নামগুলো লিখে রাখিনি, ভুলে গেলাম নামগুলো, তবে তাদের মধ্যে একজন হচ্ছে যে তোমার মহামারী বিষয়ে বিশেষজ্ঞ। তার মানে তোমার এই যে আফ্রিকাতে যে ইবোলা আক্রান্তি বা হয়েছিল, এগুলোর সম্বন্ধে সে এগুলোর সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করেছে। এবং এই ব্যক্তিরা যে ল্যাবগুলোতে কাজ করে, এরা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, যে দেখে যে মহামারী কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে একজন। আরেকজন যিনি, তিনিও ঠিক মহামারী বিশেষজ্ঞ, কিন্তু তিনি হচ্ছেন যে তোমার মানবদেহের ক্ষতিকারক জিনিস এবং তোমার প্রাণী সম্পদের উপরে কি কি হয় এই বিষয়ে অভিজ্ঞ। এবং তৃতীয় জন যে, উনি হচ্ছে যার মূলত যুদ্ধ বিশেষজ্ঞ, উনি আফগানিস্তান, সিরিয়া, তারপরে ইরাক, এগুলো সবগুলোতে কাজ করছে। এই 3 জন দেখা করছে। এখন আমার কাছে যেটা সম্ভব, এটা আমার মতামত, আমি জানি না বাকি কে কিভাবে নিবেন, আমার কাছে যেটা মনে হয়, যেমন যে মহামারী বিশেষজ্ঞ যিনি, ওই যে বললাম যে তোমাকে ইবোলার কথা, যে ইবোলা হওয়ার আগের থেকে ছিল, ইবোলা হওয়ার পরে ছিল, এগুলো খেয়াল করছে আফ্রিকাতে। সে এখানে আসলো, সে হঠাৎ করে বাংলাদেশে কাউকে কিছু না জানায়, সরকারের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে নেই। এরপরে তোমার পশু পাখির উপরে যেই মরণ ব্যাধি ধরে, এই বিশেষজ্ঞ এই দেশে আসলো। এবং এরা যখন যেই দেশে যায়, সেই দেশে এরপরে দেখা যায় বছর খানিক, 6 মাস থেকে 1 বছরের পরে আসলে মহামারী হয়। আমার যেটা সন্দেহ, যে এইটাকে আমরা একটা গম আনছি আমেরিকা থেকে, অলরেডি এসে গেছে আমাদের এই গম ইউরোপ আফ্রিকার কোনো দেশে নেয় না, কারণ এখানে এমন কিছু জিনিস আছে যেটা শরীরের ক্ষতি, যার কারণে ইউরোপ আমেরিকার অনেক প্রোডাক্ট নেয় না, ওগুলো সব ডাম্পিং হিসেবে আমাদের দেশে আসতেছে। গরুর খাদ্য, গরুর ফুড বা তোমার এই যে পোল্ট্রি, এগুলো যেগুলো আসে, এগুলো ইউরোপে চলে না, কারণ এখানে এমন কিছু আছে যেটা মানবদেহের জন্য ক্ষতিকর। শেষ পর্যন্ত এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দিতে চাইছিল, ওরা নেয়, রাশিয়া মাসে কেউ নেয় না পৃথিবীর, কিন্তু এইটাও বাংলাদেশ আনতেছে। এখন আমার যদ্দূর সন্দেহ হয় আর কি, যে এই গম এগুলো খাওয়ার পরে আমাদের স্টিমিনাতে কেমন কাজ করবে, আমাদের শরীরে কি কি হইতে পারে, বা পশু খাদ্যগুলো দেশে আসলে পশুর উপর কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলার কোনো একটা গোপন কিছু করার জন্য এরা আসছে কিনা, মানে আমরা একরকম গিনিপিক কিনা, যে এই জিনিসগুলো আমাদের ভেতরে দিয়ে আমাদের খাওয়াবে, আমাদের মধ্যে কি মহামারী ধরে কিনা, আমাদের পশু সম্পদ প্রাণী সম্পদের ধ্বংস হয় কিনা, এগুলো কতটুকু ইম্প্যাক্ট করতেছে, এইটার কোনো একটা গোপন তদন্ত করতে আসছে কিনা, সেটা হচ্ছে এরা 3 জন ছিল, যে তোমার ডিএচএস এর ওখানে যে আছে, এই সেনাবাহিনীর যে হোটেলটা আছে ওয়েস্টিন, সেই হোটেলে উঠছে। এটা আমেরিকান এম্বাসির থেকে 4টা রুম দেওয়া হয়েছিল, 4 রুমেই উঠছে 4 জন। এবং এখানে আমাদের সেনাবাহিনীর লোকজন দেখা করেছে, নৌবাহিনী, বিমান বাহিনীর লোকজন দেখা করেছে, দেশের উচ্চ পর্যায়ের অনেক লোকজন দেখা করছে। কথা হচ্ছে এত গোপনীয়তা কেন? যদি এরা ভালো কাজে আসে তাহলে তো ফলাও করে জানানো উচিত ছিল যে এরা আসছে এই দেখতে, কিন্তু এরা কেন? এই ইবোলা বিশেষজ্ঞ উনি কেন বাংলাদেশে, কি ইবোলা আসতেছে তার মানে?
আমাদেরকে যে গম, আটা, ময়দা, সুজি যা পাঠানো হচ্ছে, পশুখাদ্য যা পাঠানো হচ্ছে, তাতে কি এমন কোন মহামারী আছে যেটা এই যে শুরু হইলে আগামী 6 মাস পরে বাংলাদেশে এমন কোন বিপর্যয় হবে যে যেটার আগাম তদন্ত আগামিয়ে নেওয়ার জন্য? কারণ হচ্ছে তোমার যে কোনো ইনজেকশন বা যে কোনো কিছু বেরোলে তো আগে ওই যে গিনিপিগের মধ্যে দিয়ে টেস্ট করে, পরে যায় মানব দেহে। এখন আমেরিকানরা কি আমাদেরকেই সেই গিনিপিগ বানাচ্ছে কি? অতীতে আমরা এরা দেখেছি, আসলে কোনো কথাও কেউ উচ্চবাচ্য করে নাই। না বাঙালিকে তো আগে থেকেই গিনিপিগ বানানো হচ্ছে, এটা আজকে নতুন কিছু না। যে কোনো কিছু, যে কোনো মহামারী, ভাইরাস, জীবাণু পরীক্ষা করার জন্য ডাম্পিং জোন হিসেবে তো বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে, এটা তো আজকে নতুন না। সেটাই এখন আমার কথা হচ্ছে, আমাদের কাছে ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে, তারা তার মানে দেখা করছে হচ্ছে তারেক রহমানের সাথে, কিন্তু হ্যাঁ, এটাকে তারেক ছড়ানো হচ্ছে তারা দেখা করে, হ্যাঁ কিন্তু এদিকে আবার এটা ছড়ানো হচ্ছে যে তারা দেখা করেছে নেত্রীর সঙ্গে। দেখছেন কি ডিসইনফরমেশনের গেম চলতেছে এখানে। সঙ্গে তো এটা যাইতে হচ্ছে যে দিল্লিতে, এটা দিল্লি। হ্যাঁ। এই 3 হ্যাঁ। 4 জন লোক যে আমাদের দেশে, একজন 1 সপ্তাহ ছিল, একজন প্রায় 9 দিন ছিল, আরেকজন থাকবে আরো 2 মাস। কেন? অর্থাৎ বাড়িধারা ডিওএইচএস এ ঢাকায় এরা কেন থাকবে? এরা কেন আসছিল? এদের কাজ কি? কারণ মহামারী নিয়ে কাজ করে যে বিশেষজ্ঞ, যিনি 30 বছর আমেরিকার এই মহামারী বিষয়ে বিশেষজ্ঞ কাজ করে খুব ক্লোজলি, ওই ব্যক্তি বাংলাদেশে এমন কোন মহামারী আইসা গেছে যে ওই ব্যক্তি আইসা এখানে এত গোপন মিটিং, এত তদন্ত, এত দেখাশোনা করতে হবে? এবং আরেকজন যিনি, তিনিও প্রায় 30 বছরের উপরে, তিনিও এখানে। আবার একজন যুদ্ধ বিশেষজ্ঞ যিনি কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মতন দেশে থেকে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করেছেন, দেখেছেন। তারা কেন কেন বাংলাদেশে কি যুদ্ধের কথা যেহেতু বললেন, এর ভিতর আমাদের কিছু যে ডট মিলায়, ঠিক যখন বাংলাদেশের যুদ্ধ বিশেষজ্ঞরা এখানে এসেছেন, ঠিক ওই সময়ই বাংলাদেশে এক ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। সেটা কি? যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নাকি বাংলাদেশ থেকে লোকজন নিয়ে যায় গুম করে রাখে। হ্যাঁ, এবং সেটার এক্সাম্পল হিসেবে সামরিক গোষ্ঠীরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকেও ব্যবহার করছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাম্প্রতিক সময় আমি কোট করেই বলি, আমরা জানতে পারলাম অপূর্ব নামে যে ছেলেটা আপনার সঙ্গে আমার সঙ্গে লাইভ হয়েছিল, এই ছেলেটা নাকি গুম হয়েছে। ব্যাপক ম্যাসিভ প্রমোশন বিগত 5 দিন ধরে হচ্ছিল। এখন আজকে যখন মানে খোঁজ নিয়ে জানলাম রেগুলার দিব্যি ঘুরে বেড়াচ্ছে কলকাতা নিউ টাউন সিটি সেন্টারের আশেপাশে, তাহলে ও গুমটা হলো কিভাবে? গতকাল তো সে নিউটন সেন্টারের ওখানে বসা ছিল, এবং তার তাহলে ও গুম হইলো কিভাবে? তো প্রথমেই থাকতো তোমার দাদাভাই নামে আরেকটা অ্যাকাউন্ট আছে, ওই যে খুব আলোচিত অ্যাকাউন্ট, তার বাসায় থাকতো দাদাভাইয়ের সাথে। তাকে তো গতকাল তো দেখা গেছে। আমি এটা দেখছি গতকাল রাতে, আমি একজনের লিখছিলাম যে ভাই ওরে কেউ গুম করে না, অযথা ফাউল কথা বলিও না। ও এমন কি হস্তি জোরে ভারত গুম করবে? ও আছে। শুধু তাই না, ভিউ ব্যবসায়ী, মূলত ভিউ ব্যবসায়ী। ওদের ভিউ ব্যবসার চক্করে এই যে যুদ্ধ ব্যবসায়ীরা কি ফায়দাটা নিচ্ছে দেখেন। ওদের ভিউ ব্যবসার চক্করে দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে, গ্যাঞ্জাম কিন্তু লাগবে। অবশ্যই অবশ্যই। ঠিক যখন বাংলাদেশের মাটিতে এই যুদ্ধ বিশ্লেষকরা, এই মহামারী বিশ্লেষকরা আইসা তারেক জিয়ার সাথে দেখা করে, সামরিক বাহিনীর লোকের সাথে দেখা করে, আর তখনই বাংলাদেশে এর গুম হওয়ার নাটক শুরু করে দিচ্ছে ওই গোষ্ঠীটা। আর এখানে দিব্যি কলকাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আপনার কি মনে হয়? এগুলো হচ্ছে আওয়ামী লীগের ভিতরে থাকা। আমার মনে হয় যে ও নিজের শিলং সালাউদ্দিন মনে করতেছে, হতে পারে এগুলো আওয়ামী লীগের ভিতরে থাকা গুপ্ত। কিভাবে এরা বলে যে ওরাই গুম করছে? আরে যেখানে জিয়া হত্যা মামলার আসামিকে 45 বছর পরে, যিনি পলাতক ছিলেন, ভারতে নাকি পলাতক ছিলেন ভিন্ন নামে, উনি এখন ডিএচএস আইসা ধরা খাই গেলেন। দেশ ধ্বংসকারী ডিপ স্টেট এখন অ্যাক্টিভ হয়েছে, আবারও অ্যাক্টিভ হয়েছে এরা বিভিন্ন ভাবে। আর এইগুলা, এই যে যারা অমুক হারাই গেছে, তমুকরে ভারত গুম করছে, এগুলো সব হচ্ছে যে আমাদের ডিজিএফআই এর করা। আমাদের কিছু পোলাপাইন বুইজা না বুইজা করে দিল।
এখন ডিজিএফআই এখন কালকে জানি না কার কথা। দাবি করে দিল যে সাব্বির গুম বা রাশেদ গুম হয়ে গেছে, হয়তো কোনো কারণে আমি জানি না ফেসবুকে কার না, যেমন যার কারণে আমি কখনো ফেসবুকে লিখি না যে শরীর খারাপ, দোয়া চাই বা ফ্যামিলি খারাপ। আমার ওয়াইফ 15 দিন যাবত হসপিটালাইজ, আজকে আনছি। হ্যাঁ, আমার লিখতে হয় কারণ আমি পরিবার থেকে দূরে, একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে গত পরশুদিনও আমার বাসায় এনএসআই ডিজিএফআই লোক গেল। হ্যাঁ, আমরা কথা বললে একটা মানে টু শব্দ করলে পরের দিনই মানে যে পারিবারিক ভাবে হেনস্থার শিকার হই। আর এখানে হচ্ছে ডাইরেক্ট দুই দেশের ডিপ্লোমেসিকে প্রশ্নবিদ্ধ করতেছে, এখানে সবাই নাটক চায় চায় দেখে। কেন আমি তোমাকে আমার পরিবারের কথা বললাম? তার মানে হচ্ছে আমি যদি 15 দিনে যদি একবার লিখে দিতাম যে ওয়াইফ নিয়ে হসপিটালে আছি, সকলে দোয়া করেন, এরপরে ধরো ফেসবুকে কোনো কিছু করলাম না, কিছু বললাম না, তাইলে হয়তো কেউ একজন ডিজিএফআই সাজাইতে চাই, বেটারে মনে হয় অ্যারেস্ট করে নিয়ে ফেলাইছে। ও আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এখন ফ্রান্স গভর্নমেন্ট ওরা আটকাইছে। যার কারণে আমি কোনো কিছুই না দিয়ে আমি করছি প্রতিদিন 2-1টা করে দেওয়ার চেষ্টা করছি, কি অ্যাড দেওয়ার চেষ্টা করছি। এই যে আজকে এখন যখন সবাই আমি এখন আমার বেডরুমে বসে তোমার সাথে মোবাইল দিয়ে কথা বলতেছি, তার মানে আমি চাই নাই যে আমার নিয়ে কোনো মিসইউজ হোক, কেউ করুক। কারণ ওই যে অপূর্ব অপু তারা হয়তো ওই যে কাম করছে এটা যে টিআরপি বাড়ানো, আসলে পোলাপাইন বুঝা দেয় যে কে কখন কার টিআরপি বাড়াইতে চায়। যে বেটা আচ্ছা, ওর ভিউ ব্যবসা লাগবে ভালো কথা, ওর ভিউ ব্যবসা লাগবে ভালো কথা, তাই বলে এইরকম ফালতু ইয়ার আশ্রয় নিবে? এটা হয়তো এখন দেখেন, ওদের বদনাম কিন্তু হচ্ছে 3টে অর্গানাইজেশন। শেষ করি, এখানে বদনাম কিন্তু হচ্ছে 3টে অর্গানাইজেশন। স্বভাবত এখানে ভারত বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হচ্ছে যখন কেউ শুনবে কি রে কলকাতা থেকে অমুক গুম হয়ে গেছে। দ্বিতীয়, সরাসরি এখানে দোষ ডিজিএফআই কে, অথচ ডিজিএফআই এর কোনো এখানে ইনভলভমেন্ট আছে কিনা সেটা কোনো নির্দিষ্ট কোনো কিন্তু প্রমাণ নাই। হ্যাঁ, কথা। কিন্তু মানুষ কিন্তু ওই দিনকে দোষটা দিবে কেন? কারণ এখন তারেক সরকার ক্ষমতায়, এবং তারেক সরকার তো এদের মাধ্যমেই ইনফরমেশন কালেক্ট করবে। স্বভাবতই ঠিক যখন বাংলাদেশে এই যে যুদ্ধ বিশ্লেষকরা বিভিন্ন সামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করছে, তখনই এইদিকে দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ করার জন্য একজনকে গুম করার ঘটনা আলোচনায় আসতেছে। তখন বিষয়গুলো কি দাঁড়ায়? মোরাল একটা স্ট্রাকচার, অঙ্কটা দেখেন, ডিকোড করে দেখেন কি দাঁড়ায়। সরাসরি দাঁড়ায় কি যে এইখানে দুই দেশের বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে ধীরে ধীরে, এটা কিন্তু দৃশ্যমান হয়। ওর ঘটনাটার সাথে আমার ওই যে একটা মেয়ে ওই 24-এর আন্দোলনে যে টমেটো সস লাগাই আর চোখ টোক ফাটাই ফেলছে বলে রক্ত দিছিল না হাতের ডান দিকে, এরপরে সে আবার দেখা গেছে যে উনি বাম দিকে সিলাই, চোখের বাম দিকে সিলাই, তো পাত্তর খাইলো ডাইন দিকে, চোখের সিলাই গেল বাম দিকে। এইগুলা দেখার পর থেকে মানে এমন অবস্থা যে ওর এইটাও মনে হয়ে গেল যে নাটক, ও হয়তো একজন বা দুইজন দিয়ে মজা করার জন্য করছে। এইটা এখন ভাইরাল হয়, অপূর্ব অপু। তো এ বেটা তুমি কে? একটা পর্যায়ে এসে কমিউনিস্টদের অনেকেই নেতৃস্থানীয়রা গণফোরাম হয়ে গেলেন। যে কমিউনিস্ট পার্টির সারাটা জীবন মার্কিনীদের বিরুদ্ধে কথা বলেছে, তারা কামাল হোসেন, কারণ কামাল হোসেন চিহ্নিত চিহ্নিত, সবাই জানতো উনি ওই ঘরানার মানুষ, মার্কিন টাইপের মানুষ, মার্কিন গণতান্ত্রিক টাইপের মানুষ। কামাল হোসেন সম্বন্ধে প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন এখানে করেছিলাম যে 71-এ কামাল হোসেন যে বঙ্গবন্ধুর বাড়ি থেকে 25 মার্চ রাতে বের হয়ে গেলেন, আর তারপরে ওনার খবরটা আমরা পেলাম 8ই জানুয়ারি, যিনি বঙ্গবন্ধুর সাথে ফিরে আসলেন পাকিস্তান থেকে। এই কামাল হোসেন ছাড়া যারা 25 তারিখ রাতে যারা বঙ্গবন্ধুর বাড়ি থেকে ভারতে যাবেন বলে, মুক্তিযুদ্ধ করবেন বলে বঙ্গবন্ধু নির্দেশনা নিয়ে চলে গেলেন, ছাত্র নেতারা চলে গেলেন, জাকারিয়া খান লন্ডনে, উনি ওই বঙ্গবন্ধু দেখা করে বিলাতে কি করতেন। জাকারিয়া খান কিন্তু আওয়ামী লীগ করতেন না, উনি চাইনিজ কমিউনিস্ট ছিলেন। তারপরে উনি বঙ্গবন্ধু ছয় দেওয়ার প্রচন্ড সমর্থক ছিলেন। ওই সর্বশেষ উনি দেখা করে আসলেন জাকারিয়া খান, বা আমি যতটুকু পড়েছি আমি ইতিহাস থেকে, এবং লন্ডনে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত হওয়া যায় সেই নির্দেশ, অর্থাৎ যে কথা বলতে চাচ্ছে সবাই যে নির্দেশ নিয়ে চলে গেলেন, কামাল হোসেন ছিল। এই যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা, সেইটা মুসাবেদা করার সময়, যে ড্রাফট করার সময়
উনিও ছিলেন। উনি উসমানী সাহেব ইংরেজিতে করেছিলেন, কামাল হোসেন ছিলেন। তো বের হয়ে আসলেন, কিন্তু সবাই ভারতে চলে গেলেন। প্রবাসী সরকার হলো মুক্তিযুদ্ধ পরিচালিত, কিন্তু কামাল হোসেন কার ভারতে গেলেন না। ভারতে গেলেন না। উনি কোথায় গেলেন আমরা জানি না। আমরা জানলাম যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন, বঙ্গবন্ধুর ছবিও প্রকাশিত হলো লাহোর, করাচি বিমানবন্দরে বঙ্গবন্ধু বন্দী অবস্থায় আমরা যখন প্রকাশিত হলো, সবাই জানতে পারলো বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছেন। কামাল হোসেন কোথায় ছিলেন, কি আছেন জানি না। যতটুকু আমি জানি ওনার শ্বশুর, আমরা যতটুকু জানি ওনার শ্বশুর বাড়ি নাকি পাকিস্তান। উনি কি করে পাকিস্তান, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল না নিজেই গেলেন, কিভাবে গেলেন আমরা জানি না। কিন্তু উনি ওই যে বললাম না, 25 তারিখের রাতের পরে ওনার আমরা খবর পেলাম ওনার শ্বশুর বাড়ি পাকিস্তানে। হামিদা হোসেনের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, সিন্ধু প্রদেশে। আচ্ছা, তো আমরা আর পরে জানলাম 8ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু লন্ডনে আসলেন পাকিস্তানি কারাগার থেকে। তিনি ওই সময় পাকিস্তানে ছিলেন, নিরাপদে উনি পাকিস্তানে ছিলেন না, আমি সেটাই প্রশ্ন করছি, উনি যে 25 তারিখ বের হয়ে গেলেন, আমরা তো বঙ্গবন্ধু কিভাবে গেলেন তা আমরা জানি, বঙ্গবন্ধু কিভাবে গ্রেপ্তার করা হলো সেইটা আমরা জানি। আমি একটি বইতে সেইটা আমি বিস্তারিত উল্লেখ করা, কিভাবে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে অভিযান চালানো হয়েছিল, সেটা আমি বিস্তারিত লিখতেছি। বইটার পাণ্ডুলিপি প্রায় রেডি। বইয়ের নাম হচ্ছে আমার যে বঙ্গবন্ধু পরিবার বন্দী জীবনের 9 মাস। তো আমি যে প্রশ্ন, কামাল হোসেন যে গেলেন, উনি যে বন্দী হয়ে গেলেন না কি, আমরা কিন্তু জানি না। উনি 25 আমি বারবার যে 25 তারিখে গেলেন, যুদ্ধ শেষ, 8 তারিখে বঙ্গবন্ধুর সাথে উনি আসলেন। উনি কি পাকিস্তানের এজেন্ট হয়ে আসলেন? ভুট্টো কি তাকে বঙ্গবন্ধুর সাথে পাঠালো পাকিস্তানের এজেন্ট হয়ে? আমেরিকা এবং পাকিস্তানের এজেন্ট হিসেবে ছিলেন। এজেন্ট হয়ে আসলেন কিনা, আসলেন। এবং সারা পথ উনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন, লন্ডনেও ছিলেন। এরপরে দেশে আসার পরে প্রথমে কোনো আইনমন্ত্রী করা হয়েছিল, উনি আইনমন্ত্রী হলেন। এই যে সংবিধান প্রণেতা, ওনাকে সংবিধানের জাতির পিতা বলা হয়, সংবিধানের পিতা বলা হয়। উনার আন্দোলনেই আজকে এই সংবিধান ক্ষতবিক্ষত, উনার সামনে আছে সংবিধান ক্ষতিবিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু উনার দলের কে উনি তো কথা বলেনি না। ওনার দলেরও সুব্রত চৌধুরীকে দেখলাম, এখন সে নাকি ভারপ্রাপ্ত সভাপতি, নাকি সভাপতি মোস্তফা মসির মারা যাওয়ার পরে মন্টু দেখলাম, সে টকশোতে বলতেছে হাসি মুখে, সেও নাকি বঙ্গবন্ধু কন্যার জন্য সে অপেক্ষা করতেছে। তার নাকি অনেক প্রশ্ন আছে, দলে নেই 10 জন, রাস্তায় বের হইতে পারে না, আর বড় বড় কথা বলে। এই লোকগুলার কথা বলার সুযোগ করে দিয়েছে এই জুলাই সন্ত্রাস। এই কথা বলার সুযোগের জন্য এরা মুক্তিযুদ্ধকে পর্যন্ত ত্যাগ করেছে, কিন্তু চেতনাকে ত্যাগ করেছে। এই যে জাতির পিতা বলে সংবিধানের গণফোরামের দল, সেই সংবিধানই তো আজকে নাই, শেষ করে দিয়েছে। যে কথা বলতে কমিউনিস্ট লাল বদরদের কথা বলতেছিলাম, ওরা করলো কি? ওরা 91 এসে সব কমিউনিস্ট, কিছু বরুণ রায়রা পুরাতন যারা ছিলেন তারা হয়ে গেলেন কমিউনিস্ট কেন্দ্র, আর বাকিরা হয়ে গেল, কিছু হয়ে গেল, বেশিরভাগ হয়ে গেল গণফোরাম। মুজাহিদুল ইসলাম সেদিন সেই যে বিএনপির মুজাহিদুল ইসলাম সিপিবির হালটা ধরলেন। কেন ধরলেন আমি সেই ব্যাখ্যাটা আপনাকে দিতে চাই, কেন উনি এন্টি আওয়ামী লীগ হইলেন। আমি যতটুকু জানি 91-এ নমিনেশন পাওয়ার আগেই উনি নিশ্চিত ছিলেন হয়তো নমিনেশন পাবেন। উনি বিলবোর্ড বানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির, আমি নিজে দেখেছি যে মুজাহিদুল ইসলামকে নৌকায় ভোট দিন, বিলবোর্ড বানানো ছিল ওই জায়গায়। কিন্তু উনি যে জায়গায় নির্বাচন করবেন সেই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান মজলিস। বঙ্গবন্ধু কন্যা তো শাহজাহান খান মজলিস ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতিকে বাদ দিয়ে মুজাহিদুল ইসলাম সেদিনকে নমিনেশন দিতে পারেন না সাভারে। উনি নমিনেশন পেলেন না, যেই উনি নমিনেশন পেলেন না, ওই গেলেন এন্টি আওয়ামী লীগ, এন্টি শেখ হাসিনা। সেই যে কমিউনিস্ট পার্টির যাত্রা শুরু, আপনি 91-এর পরে দেখবেন কমিউনিস্ট পার্টি কিন্তু কোনো সময়ই 91-এর পরে তার ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কর্মসূচি তো দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সাথে আর জোটে আসেনি তারা। ইনু ভাইরা ফিরেছেন, মেনন ভাইরা ফিরেছেন, অন্য সবাই ফিরেছেন। এই কমিউনিস্ট পার্টি জিয়ার খালকার থেকে ছিল, জিয়ার ওইটা ফরহাদ ভাই আমলে গেছিল, খালকার থেকে ছিল। আবার 15 দল কমিউনিস্ট পার্টি ছিল, কিন্তু আওয়ামী লীগের ছিল না।
91 এর পরে যেটা মহাজুর যে সময় হয় পরে 2006-7 এই সময় ছিল না, ওরা আলাদা ছিল, ওরা ওতে ছিল ওই যে 91 পর্যন্ত। এবং এই মুজাহিদুল ইসলাম সেলিমের যিনি যখন মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ নিয়ে নেন, সেই সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল মুস্তাফিজুর রহমান বাবুল। এবং আজকে যে কাফি রতন সেক্রেটারি সিপিবি, সেও ছিল এই ইয়েতে কেন্দ্রীয় কমিটি। এই যে সেলিম রাজা নিউটন, সবগুলা ছিল, এই সবগুলো হইলো মুজাহিদুল ইসলামের। এবং এদের কারণে আমি আরেকবার এখানে বলেছি, এদের কারণে আপনি খেয়াল করে দেখবেন বিষয়টা একটু, আমি ব্যাখ্যা করি যারা শুনতেছেন, দেখবেন এরশাদের সময়ে প্রথম যা ডাকসু নির্বাচনে যে ছাত্র সংগ্রাম পরিষদ যখন হয়, সুলতান মুস্তাক নাসির অর্থাৎ ছাত্রলীগ জাসদ এবং ছাত্র ইউনিয়ন মিলে সেইখানে কিন্তু বিজয়ী হয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বার যখন নির্বাচন হবে, ডাকসু নির্বাচন, আম্মানরা যে সময় জিতে আসে, সেই সময় কিন্তু সংগ্রাম পরিষদ তার হতে পারেনি। ঠিক আপনাকে ব্যাখ্যা করি, আমি কিন্তু প্র্যাকটিক্যালি জানি ঘটনাগুলো কেন হয়নি। সংগ্রাম পরিষদ নাসিরুদ্দৌলা চেয়েছিলেন সংগ্রাম পরিষদ হোক, ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, একইভাবে অনেকেই চেয়েছে, কিন্তু কয়েকটি মানুষের কারণে সংগ্রাম পরিষদ হয়নি, কারণ এরা বিক্রি হয়ে গিয়েছিল বিএনপির কাছে। যেমন ছাত্রলীগের হাবিব তো ছাত্রলীগের সভাপতি ছিল, কিন্তু হাবিবুর রহমান হাবিব, এখন সে কিন্তু বিএনপি। খেয়াল করবেন আপনি, কথাটা মিলাইয়েন আপনি। মুস্তাফিজুর রহমান বাবুল ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল, এখনকার বিএনপি। ছাত্রমৈত্রীর সভাপতি ছিল জহিরুদ্দিন স্বপন, এখন সে বিএনপি। নাজমুল হক প্রধান ছিল জাসদ ছাত্রলীগের সেক্রেটারি, সে কিন্তু এখন ওই পক্ষে, বাংলাদেশ বাসদ, তারা কিন্তু লাল পতাকার পক্ষে, লাল পতাকা দাঁড়িয়ে না। কিন্তু বাদল ভাই মারা যাওয়ার পরেই কিন্তু ওরা পাল্টি খেয়েছে, ওরা চলে গিয়েছে। বাদল ভাইয়ের জন্য ওরা পারতেছিল না, মহিন্দুর কারণে ওরা পারতেছিল না, বুঝতে পারতেছেন? এই সবগুলো কিন্তু এখন দেখবেন বিএনপি করে। বাবুল এমপি হয়েছে, হাবিব বুধ এমপি হয়েছে কিনা আমি জানি না, আমার বুধ হয় না, ফেল করতে হতো, হাবিব হইতে পারে না জামাতের কারণে। আচ্ছা, জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছে, মন্ত্রী হয় নাই, এখন মন্ত্রী হয়েছে। এই দেখেন, তখন কিন্তু সংগ্রাম পরিষদ হয়নি। টোটাল আন্দোলনটা 15 দলীয় দল করলো, শেখ হাসিনার নেতৃত্বে হলো। শুধু সংগ্রাম, এই যে ডাকসুতে আমানরা জিতে যাওয়ার কারণে নেতৃত্বটা ছাত্র সংগ্রাম পরিষদ এবং 7 দলীয় ঐক্যজোট মিলে, ছাত্র সংগ্রাম মিলে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যজন হইল। তার নেতৃত্বটা স্বাভাবিক কারণে আপনি জানেন যে 69 তুফাইল ভাই ডাকসুর বিপ্লবের কারণে ওই সংগ্রাম পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা আমাকে বলেছিলেন, তারা পরীক্ষামূলক ভাবে বাবুল, হাবিব এদেরকে বিএনপিতে পাঠিয়েছিলেন। এরা যদি আরো মূল্যায়ন পেত তাহলে তারাও জয়েন করতেন। এরা পরে আর জয়েন করে না। কিন্তু এরা তো এখানে এই যে বিষয় আমি আপনাকে এই তো বললাম যে এই যে আপনার করেন নাই, ওনারা পাঠিয়েছিলেন বিএনপিতে ওই যে, কিন্তু ওই যে বললাম না, এরপরে কিন্তু দেখেন সংগ্রাম পরিষদ জিতে যাওয়ার কারণে আন্দোলনে চলে গেল আমাদের নেতৃত্বে। আমাদের নেতৃত্বে গিয়ে হইল কি, এখানে আপনি খালেদা জিয়া কোনো আন্দোলন না করে শেষের দিকে আইসা উনি ওগুলো আপসীর নেত্রী, নির্বাচন আর জিতে গেল। খেলাটা কিন্তু ওই সময় থেকে শুরু, বুঝতে, ওই সময় ওই যে মুজাহিদুল সেলিম, ওরা বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের যে আক্রোশ, যার বহিঃপ্রকাশ, ওরা কিন্তু এখানে মুক্তিযুদ্ধের কোনো বিষয় না, এটা বাংলাদেশ বিক্রি হয়েছে তাদের কেন বিষয় না, তাদের একটাই বিষয় ছিল, তারা বঙ্গবন্ধু কন্যাকে সহ্য করতে পারে না। বঙ্গবন্ধুর তারেক রহমানের পায়ের কাছে বসে সে মিটিং করতে পারে মুজাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু কন্যার সামনে গিয়ে বসবে না সে। আর কামাল হোসেনের চরিত্র আমরা দেখলামই, কামাল হোসেন কি করলেন, কামাল হোসেনের কি আমরা তো দেখলাম কিভাবে কামাল হোসেনকে আওয়ামী লীগের অনেকেই কম প্যাট্রন করেন নাই। বঙ্গবন্ধু কন্যা কামাল হোসেনকে চিনতে পেরেছেন একটু দেরিতে, উনি 81 নমিনেশন দিয়েছেন। এবং রাশেদ খান মেনন এই 14 দলে যাওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে সেই দলের নেতা চলে গেছে। এবং সাইফুল হক এখন ওই যে লাল বদর সাইফুল হক, এখন সে একটা
একটা অংশের নেতা না, ওয়ার্কার্স পার্টি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স হ্যাঁ, কেন মেনন ভাই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইলো? বুঝছেন, ইনুবাইরা কেন এইবার সমর্থন করলেন? এই জন্য একসময় এসে ওরা বের হয়ে গেল বাংলাদেশ জাসদ, বুঝছেন, এই যে চলে গেল এরা। এই জন্যই যে লালবদর এখন যে চিৎকার করতেছে, আমি দেখছি সমাবেশটা, এই যে আনু মোহাম্মদ বামপন্থী না, সে কম তো চিৎকার করে না, এখন করে চিৎকার করে সে। এখন কেন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কথা বলে? ওদের কি শক্তি আছে? ওরা কি একটু মগজে কি একটু মগজ নেই এদের, যে রাজনীতি করে, নাকি এটা তামাশা করতেছে? এটা তামাশা করতেছে আমি মনে করি। আমি বলবো এই সরকারকে ইউনুসের সময় কেন ওরা করে নাই? কারণ ওরা ছিল ইউনুসের স্টেক হোল্ডার, ওরাও তো ইউনুসকে নিয়ে এসেছে। ওরা বুঝতে পারে না জুলাই সন্ধ্যা হইতে যে বর্জন করে শেষের দিকে বর্জন। ঐক্যমত কমিশন না গেলে কি হইতো ওদের? শুধু এরাই তো বসাইছিল ইউনুসকে। এই যে উদীচীর যে ভূমিকা, উদীচী কেন করেছিলেন সত্যেন্দা? উদীচী করেছিলেন জামাতিদের সাথে ঐক্য করার জন্য, জামাতিদের সাথে আন্দোলন করার জন্য। আওয়ামী লীগের সাথে বসা যাবে না, শেখ হাসিনার সাথে বসা যাবে না, কিন্তু জামাতের সাথে বসা যাবে। এটা কোন ধরনের কমিউনিস্ট, কোন বামপন্থী? এদের কোন চরিত্র আছে? এরা আবার মুক্তিযুদ্ধের পক্ষে কোন কথা বলে? উদীচী আজকে মুক্তিযুদ্ধের গান যদি করে, এদেরকে জুতা মারা উচিত এদেরকে। কোন ইয়ে করে? এই যে লালবদর আজকে সমাবেশ করলো, সমস্যা এটা বুঝে না বাংলাদেশের মানুষ কাকে চায়? এদের মগজে এইটাও নেই, মানুষের আকাঙ্ক্ষা এরা বুঝতে পারে না। আজকে মানুষ কাকে, আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনাকে এটা মোকাবেলা করা সম্ভব? এটা তামাশা করতেছে ভাই, আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য। নন ইস্যুকে এইটা কোনো বিষয় না। আপনার দেশ বিক্রি হয়ে গিয়েছে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির বিষয়টা কি? আপনার দেশই তো নাই ভাই, আপনার তো দেশই নাই, এই দেশ তো আপনার না। তাইলে দেশটাকে রক্ষা করতে হবে না আগে, তারপর আপনি চুক্তির বিষয় আসবে। দেশ চলে যাচ্ছে, বঙ্গবন্ধু অপমানিত হচ্ছেন, ৩৫ নম্বর ভেঙে দেওয়া হচ্ছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভেঙে ফেলা হচ্ছে, মুক্তিযুদ্ধ জাদুঘর ভেঙে দেওয়া হয়েছে। এইসব নিয়ে এরা কথা বলে না, এরা কথা রাস্তায় নামে না। জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলে, তার বিরুদ্ধে একদিন রাস্তা থেকে নামে না। আমি আমার আজহারকে যখন মুক্তি দেওয়া হয়, সেদিন ছাত্ররা একটা মিছিল করেছিল। আমি প্রস্তুত নিচ্ছিলাম একটা আহ্বান জানাবো, আমার আহ্বান তো কাজ হবে না, তবু আমার দায়িত্বটা পালন করব, যে এই যে তারা মিছিল করেছে, যেই করো, আজহারের মুক্তির বিরুদ্ধে তো করেছে, এটিএম আজহার সবার অংশগ্রহণ করা উচিত। কিন্তু রেডি হয়ে আমি তাদের স্লোগানটা শুনলাম, আপনি বিশ্বাস করবেন না এরা যে কিরকম নষ্ট হয়েছে। তারা আজহারের সাথে শেখ হাসিনার তুলনা করতেছে, তুলনা করে স্লোগান দিচ্ছে। সাথে সাথে আমি থেমে গেলাম, না এদেরকে তো সমর্থন করা যাবে না। এখনো পর্যন্ত ওই বদমাইশরা স্বৈরাচার শব্দ ছাড়া করে না শেখ হাসিনার সম্পর্কে কথা বলে। এত ইউনুস থেকে শুরু করে তারেক পর্যন্ত যে স্বৈরাচারের আচরণ। আমি তো এই বামপন্থী কয়েকটা লাইভে প্রশ্ন করেছি যে শেখ হাসিনাকে আপনাদেরকে নিষেধ করেছিলেন আপনারা নির্বাচনে যাবেন না, আপনি ৭২ সংবিধান মানেন, সংবিধান অধীনে নির্বাচন যাবেন না, না করছিলেন নাকি? বলে না, তাহলে আপনারা নির্বাচন বর্জন করলেন, মানলাম গেলেন না নির্বাচনে। শেখ হাসিনা আপনাদেরকে নিষেধ করেন নাই, বর্তমান করলেন না নীতিগত প্রশ্নে যে আপনাদের এইখানে অসুবিধা আছে, আপনারা যাবেন না, সবার সাথে আমরা ঐক্যমত। এইবার যে নির্বাচনটা হলো, আইন করে একটি রাজনৈতিক দলকে, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনটা হলো, আপনাদের কোন নৈতিকতা এটা পড়লো যে আপনারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন? এবার তো আপনার যেতেই দিচ্ছেন না, এবার আওয়ামী লীগ যেতে যে আপনারা দিচ্ছেন না, আপনি বাদ দেন আওয়ামী লীগ, আপনারা তো 14 জন অন্য কাউকে যেতে দেন নাই, কেন দেন নাই? আপনাদের কোন নৈতিক উত্তর দিতে পারে না? সেখানে নিষেধ করে, এটা কোন ধরনের গণতান্ত্রিক আচরণ? হ্যাঁ, আওয়ামী লীগ দোষ যদি করে, আওয়ামী লীগের নেতারা দোষ করতে পারে, ক্ষমতা তাহলে অনেক কিছু বঙ্গবন্ধু করে তো বলেছেন। আমি যদি ভুল করে থাকি, জনগণ তার বিচার করবে। এখন আসেন, জনগণ এটা করলে রাজনৈতিক বক্তব্য, আইনগতভাবেও যদি কারোর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়, হত্যা মামলা প্রমাণিত হয়, তার বিচার হইতে পারে, কিন্তু একটি দল নিষিদ্ধ করবে। এই যে আজকে
বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে যে আইনটা করেছে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ নেতাদের কোনো পদে থাকলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না। আজকে জামাত সেইটাকে আরো কঠিন করার জন্য একটা স্মারকলিপি দিয়েছে ইয়েতে, নির্বাচন কমিশন, আওয়ামী লীগের কোন পর্যায়ের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। এটা কোন ধরনের গণতান্ত্রিক, কোন ধরনের গণতান্ত্রিক? এটা আওয়ামী লীগ সমর্থন করবে বলে কি তাকে নির্বাচন করে একটা মেম্বার বলে সমর্থন করে নির্বাচন করার অধিকার পায়? এটা কোন, এইটা এই বামপন্থীরা এই ব্যাপারে কিছু বলবে না কেন? বলে না কেন? এই সোরের বাচ্চারা লাল বদরা বলে না কেন? এখন এটা তাদের গণতান্ত্রিক নৈতিকতা ধরে না, এই কারণে দেশের মানুষ এদেরকে পছন্দ করে না। এই উপমহাদেশ সবচেয়ে অন্যতম পুরনো দল হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্টরা কি ছিল, আজকে কি হয়েছে? আজকে তাদেরকে কিছুদিন পর তাদেরকে চিড়িয়াখানায় খুঁজতে হবে, চিড়িয়াখানায় অথবা জাদুঘরে। জাদুঘরের জায়গা মানে তার ঐতিহাসিক কোনো ভূমিকা নেই, তাদেরকে চিড়িয়াখানায় খুঁজতে হবে একজন চিড়িয়া হিসাবে কমিউনিস্টদের, বামপন্থীদের। এক বামপন্থী দেখেন নাই জুলাই সন্ত্রাস করছে, জুনায়েদ সাকি, আজকে মন্ত্রী হইয়া চুপচাপ হয়েছে, মন্ত্রী হয়েছে না? এই জহিরুদ্দিন স্বপন বিপ্লবী ছাত্র বামপন্থী ছিল না, আজকে সে বামপন্থী চরিত্র দেখতেছেন না? এক কমিউনিস্ট আওয়ামী লীগে মন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল আমাদের সুনামগঞ্জের নজির হোসেন, স্কুল মাস্টার, গরিব স্কুল মাস্টার ছেলে ছিল, সে কোটি কোটি টাকার মালিক। একজনে একটা তথ্য দিচ্ছে, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, অভ্যুত্থানে আমাদের কোনো ভুল ছিল না, সমস্যা হয়েছে আমাদের হাত থেকে তা কেড়ে নেওয়া হয়েছে। মঞ্জুর মুর্শেদটাকে ওই যে পদ সাংবাদিকদের কোর্টে যে আগে নানা ইস্যুতে আওয়ামী লীগ আমলে মামলা করতেন, এখন আর মামলা করেন না। না, কি বলছে সে? যে বলছে আন্দোলন কোনো ভুল ছিল না, সমস্যা হয়েছে আন্দোলনটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। তোমাদেরকে কেড়ে নিবে না? বিএনপি কেন অংশগ্রহণ, বিএনপি কেন অংশ নিল? বিএনপি তো পরে আসছে ভাই, টোটাল আন্দোলনটা তো পরিষ্কার। এই যে এক দফার আন্দোলন, এইটা ওই দিন একজন পরিষ্কার করতে যে সাদিক কাইমের ইয়েতে সে ওইটা ড্রাফট করছিল, ওইটা এক দফার আন্দোলন, মানে সাদিক কাইমের মুখ দিয়ে বাইর করছে। এটা জামাত সবগুলা জামাত করছে, নাহিদ ভাই বা যে এরা কিন্তু মুখ থেকে বার করছে এটা। সুতরাং এই যে সব পরিকল্পনা জামাতের বামপন্থীরা বুঝতে পারে নাই, সবগুলা ডলারের কাছে বিক্রি হয়েছিল। বিএনপি তো পরে আসছে। ইন্ডিয়ান একজন থিঙ্ক ট্যাঙ্কের লোক মাসুদাবাদের অনুষ্ঠানে একটা কথা বলছে যে জামাতের যে লবিং ইন্টারন্যাশনাল লবিংটা এত শক্তিশালী ছিল, তারা এমন চমৎকার ভাবে সবকিছু কাজ করছে, আর ইন্ডিয়া ভূমিকা রাখতে পারে এই কারণে ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ান তেল কিনাকে কেন্দ্র করে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, ভালো যাচ্ছিল না। আর ইন্ডিয়া এখানে অকর্মণ্য দর্শক হিসাবে ছিল। সে জীবন বাঁচানো ছাড়া আর কোনো ভূমিকা রাখা নেই। ইন্ডিয়া তো তার স্বার্থটা দেখবে ভাই, পরিষ্কার। আমি তো সবসময় বলি, ইন্ডিয়া তার স্বার্থটা দেখবে, এটা তার স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ দেখবে, বিভিন্ন স্বার্থটা দেখবে, বুঝতে পারতেছেন? এখন ইন্ডিয়া তার চিন্তা করছে সে আমেরিকার সাথে যাবে কি যাবে না, এই যে বিভিন্ন সংকট আছে, বুঝতে পারতেছেন? আর আমেরিকা তো চাইছিল, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না, ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছিল না, ভালো যাচ্ছে না, এখনো ভালো না, কিন্তু এখনো কিন্তু ভালো না। সেটা রাশিয়াকে, চায়না তো স্বাভাবিক কারণ চাইবেই, কারণ আপনি তিস্তা চুক্তি চায়নাকে বাদ দিয়ে ভারত দিয়ে করবেন, সেটা তো চায়না মেনে নিতে পারবে না। আপনি ভারতের সাথে সব সুসম্পর্ক, সেটা তো চায়না মেনে নিবে না, ঠিক না? চায়না স্বাভাবিক কারণে ষড়যন্ত্র করেছে এইখানে। এখন তো চায়নার জন্য সুবিধা, এখন তো চায়নার সবচেয়ে ব্যবসা হচ্ছে চায়নাই করবে, বড় বড় ইয়েগুলা। আপনার দেখবেন যে সে বলছে বুলেট ট্রেন যেটা করবে ঢাকা চট্টগ্রাম, এইটাতে সে অর্থ যোগান করতে চায়, বুলেট ট্রেন। তো জামাত পুরোটাই পরিকল্পনা করা, এটা বাপরা বুঝতে পারে নাই।
নিশ্চয়ই বুঝছে, কারণ জামাতের সাথে তাদের ওই যে তাদের, আমি যে কথা বারবার বল, তাদের একটাই কথা ছিল, শেখ হাসিনাকে সরাইতে হবে, রেজিম চেঞ্জ, রেজিমটা দেশ গুল্লায় যাক, গণতন্ত্র গুল্লায় যাক, শাসনতন্ত্র গুল্লায় যাক, দেশটাকে মুক্তিযুদ্ধ গুল্লায় যাক, দেশটা রেজিম চেঞ্জ। এখন তাদের সবাই এক জায়গায় এক, কিন্তু মুক্তিউর রহমান, মহিউদ্দিন, প্রথম আলো, ডেইলি স্টার সবাই এক জায়গায়। শেখ হাসিনাকে আসতে দেওয়া যাবে না। না, শেখ হাসিনা তারা যদি আজকে আওয়ামী লীগ সবাই ঘোষণা করে শেখ হাসিনা ছাড়া সবাইকে তারা ছেড়ে দিবে, আমি বলে দিলাম। কিন্তু এটা তো আওয়ামী লীগ মেনে নিবে না, আওয়ামী লীগ নেতারা মেনে নিবে না। এই কারণে আমি যে বারবার বলতে চাচ্ছি, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা, তারা জানে যে তারা জানে আওয়ামী লীগের রক্ষা কবচ হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করতে পারলে আওয়ামী লীগ আর থাকবে না, ওইটা তারা জানে। এই জন্য উনি ওই যে বঙ্গবন্ধু কন্যা কেন ঝুঁকি নিচ্ছেন, ওই যে উনি 81-তে কেন ঝুঁকি নিয়েছিলেন, উনি যখন দেখলেন আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আবার, তখন উনি আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, আর আওয়ামী লীগ ছাড়াতে, আওয়ামী লীগ বাঁচানো মানে দেশটাকে বাঁচানো, কারণ আওয়ামী লীগের দেশটা তো আওয়ামী বাংলাদেশ, মুক্তিযুদ্ধ তো বাংলাদেশ তো আওয়ামী লীগকে জন্ম দেয়নি, আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম দিয়েছে, ঠিক না? সুতরাং উনি যখন দেখলেন আওয়ামী লীগটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে, ওনার পরিবারে একটা চাপ ছিল, চাচ্ছি না, ওয়াজেদ ভাই চাচ্ছিলেন না যে উনি সভাপতি হন, সভানেত্রী হন। ওনার একটা ছিল দেশের প্রতি, বিরক্তি ভাব চলে এসেছিল। আর ওই সময় একটা ঘটনা আপনাকে বলি, সজীবাদের যখন স্কুলে পড়তেন, যখন বঙ্গবন্ধু কন্যা দেশে আসার সিদ্ধান্ত নেন 81-তে, একদিন ওয়াজেদ ভাই থেকে এটা কোট করতেছে, এটা কোট উদ্ধৃতি দিচ্ছে, ওয়াজেদ ভাই নিজে লিখেছে। উনি কাছ থেকে এসে দিল্লিতে দেখলেন জয় করতেছেন, একটা মডেল চিড়িয়াখানার মডেল বানাচ্ছেন, ছোট জয়। তো ওনাকে প্রশ্ন করলেন যে তার বাবা, যে জয় তোমার মা তো দেশে চলে যাবে, তুমি কি লন্ডনে মুন্না হচ্ছে শেখ রেহানার না ডাক নাম, না তুমি মুন্নার কাছে যেতে চাও না তোমার মায়ের সাথে ঢাকায় যেতে চাও? জয় বললেন, আমরা যখন অনেক ছোট, তো আমরা যখন এই যে 15 আগে তো জার্মানিতে চলে গেলেন না, বলে আমরা যে জার্মানিতে যেদিন চলে